চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা যারা আজকের ভাবনার সঙ্গে নিয়মিত পরিচিত, বিগত 6 বছর ধরে আপনারা প্রতিদিন সকালে 7:30 চ্যানেল ভিশনে ঢুকলেই এই অনুষ্ঠানটি দেখতে পান, তারা তো অনুষ্ঠানটির বিষয়ে জানেনি। এখানে বিভিন্ন ধরনের বিষয় আজকের ভাবনায় রয়েছে। তার মধ্যে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলোচনা, নানাবিধ সামাজিক কাজকর্ম, অনেক কিছুই এই আজকের ভাবনার বিষয়ে পড়ে। তো যাই হোক, আপনারা জানেন সেটা। যারা কেউ রিমোট ঘুরিয়ে হঠাৎ ঢুকে পড়েন, তাদের কাছে হয়তো নতুন বলে মনে হয়। যাই হোক, আজ আপনারা এটা অনেকেই জানবেন, এটা আমি আশা করছি না, তবে যারা সমাজ সম্বন্ধীয় চিন্তা ভাবনা করেন তারা জানবেন। তারা পেরিয়ার রামস্বামীর নাম শুনেছেন। পেরিয়ার রামস্বামীর আজ 145তম জন্মদিন। বিশিষ্ট সমাজসেবী, সমাজ জীবনে তার অনেক বড় অবদান ছিল, আর সেই প্রসঙ্গে আসবো। তবে তাকে নিয়ে যিনি আমাদের আজকে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, তিনি আমার বাঁদিকে হরষিত সরকার। নমস্কার। এবার হরষিত বাবুর সম্বন্ধে কিছু আপনাদের জানা দরকার। আসল কথা বলে যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে তার উনি সম্পাদনা করেন, এবং পাশাপাশি সোজা কথা বলে একটি ষান্মাসিক পত্রিকাও তিনি তার হাত দিয়ে প্রকাশিত হয়। আর হরষিত সরকার দীর্ঘদিন ধরেই নানান লেখালেখির জগতে যুক্ত। সাহিত্যের নানাবিধ শাখায় তার লেখা ছড়িয়ে আছে। বিশেষ করে প্রবন্ধমূলক রচনায় হরষিত সরকারের বিশেষ করে তাকে টানে। যাই হোক, আজকে পেরিয়ার রামস্বামীর কথায় আমরা আসবো। পেরিয়ার রামস্বামী সম্বন্ধে আপনাদের আরেকটু জানা দরকার। আমরা সমাজকর্মী যেমন বলছি, তামিলনাড়ু, এবং সবচেয়ে বড় কথা, তিনি একটা সময় তামিলনাড়ুতে প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। এবং 1937 সালে তিনি কংগ্রেসের সঙ্গে নানাবিধ মতদ্বৈধতা বা মতের কিছু গরমিল দেখা দেওয়াতে তিনি একসময় ডিএমকে প্রতিষ্ঠা করেন। আপনারা যেই ডিএমকে দলটির সঙ্গে আজকে তামিলনাড়ু সকলেই পরিচিত। যাই হোক, কাজে তাদের বোঝার সুবিধার জন্য একটু বলে দেওয়া, পেরিয়ার রামস্বামী আসলে মানুষটি কে। আচ্ছা, এবার হরষিত বাবু এই নিয়ে অনেক লেখালেখি করেছেন, ওনাকে নিয়ে অনেক কিছু জানেন। আমরা হরষিত বাবুর কাছে চলে যাচ্ছি। আচ্ছা, পেরিয়ার রামস্বামীর তার জীবন দর্শন বা চিন্তা ভাবনা সমাজের ক্ষেত্রে কি ছিল? পেরিয়ার রামস্বামী সম্পর্কে কথা বলতে হলে প্রথমে আমাদের তৎকালীন সময়ের প্রেক্ষাপটটা একটু জানা প্রয়োজন। প্রকৃতপক্ষে পেরিয়ার রামস্বামীর জন্ম 1879 সালের 17 সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে। এটা 145তম জন্মদিন। তৎকালীন সমাজে বহুজন সমাজের বৃহত্তর একটি গোষ্ঠী তাদের শূদ্র বলে অবজ্ঞা করা হতো। ভাই, এদের শিক্ষা থেকে বঞ্চিত ছিল, সমাজে মানবিক অধিকার ছিল না, মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, এমনকি সমাজে একসাথে ওঠা বসা খাওয়াও নিষিদ্ধ ছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সমাজের যে বিভিন্ন সমতার লক্ষ্যে কাজ করে সমাজকে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই চেষ্টা করে গেছেন। পেরিয়ার রামস্বামী সমাজকে একটা লক্ষ্যে আনার চেষ্টা করেছেন, এবং প্রথম দিকে তো এইভাবেই কাজ চালিয়েছেন। পরবর্তীকালে কংগ্রেসে, অর্থাৎ আজকাল তখনকার অবশ্য রাজনীতির কথা আলাদা, আমি ভারতবর্ষের স্বাধীনতা পূর্বের কথা যেহেতু বিষয়গুলো, সুতরাং সেইখানে তৎকালীন সময়ে তাকে জাতীয় কংগ্রেসে যোগদান করতে হয়েছিল। হঠাৎ উনি শুধু সমাজসেবা না করে
সমাজসেবা করছেন কিন্তু রাজনীতির আশ্রয় নিলেন কেন বলে আপনার মনে হয়? প্রকৃতপক্ষে উনি রাজনীতির আশ্রয় প্রথমেই আসেননি। উনি যখন ছাত্র জীবন, যখন উনি পাঠশালায় ঢুকলেন বা ওনার বাবা যখন পাঠশালায় শিক্ষা দেওয়ার জন্য নিয়েছিলেন, সে সময় রামস্বামী দেখলেন যেটা বৈষম্য, গুরুমশায়ের যে পাঠদান করতেন সেখানে অস্পৃশ্য বলে কিছু মানুষকে ভর্তি করা হতো না। তাই উনি এই জায়গাটা বুঝতেন না। ছোটবেলা যখন উনি স্কুল জীবনে ছাত্র জীবনে ছিলেন, সেই অবস্থাতে বিকেলবেলা যখন উনি খেলাধুলা করতেন ছেলেপেলেদের সাথে, শিক্ষক মশাই ওনাকে পানিশমেন্ট দিতেন, কেন অস্পৃশ্যদের সাথে মেশেন। এই যে ওনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, পরবর্তীতে একদিন স্কুলে ওনাকে 1000 বার লেখানো হলো, বলো আর আমি অস্পৃশ্য ছেলেদের সাথে মিশবো না। উনি সেদিন মিশেছিলেন, কিন্তু ছেলে বাচ্চা বয়সেই ওনার একটা প্রতিবাদ এলো, এটা হয় নাকি মানুষের মধ্যে বিভেদ, এটা একটা কেমন ব্যাপার। তখন থেকে উনি ভাবলেন এর পরিবর্তন দরকার। পরিবর্তন করার লক্ষ্যে উনি বললেন যে পাঠশালায় শিক্ষাঙ্গনের শিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে বিভেদ সৃষ্টি করা হয়, এটা কোনো পাঠশালা নয়, একটি গোশালা। পরবর্তীতে সেই জায়গা উনি ত্যাগ করলেন। ত্যাগ করার পরে ওনার বাবা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন, তাও প্রথাগত শিক্ষা হিসেবে ওনার খুব বেশি দূর নয়, বর্তমান সময়ের 8ম শ্রেণী পর্যন্ত উনি পড়েছিলেন। লেখাপড়া শেষে উনি ওনার বাবার ব্যবসার কাজে মন দিলেন। যখন ব্যবসার কাজে এসে উনি দ্রুত ব্যবসাকে ইমপ্রুভ করলেন, সমাজের অর্থের একটি ওনার চাহিদা বা যোগান দেওয়ার অবস্থা তৈরি হলো। এর পরবর্তী উনি বিয়ে করলেন। বিয়ে করার পরে যে সামাজিক কৃষ্টি বা কালচার বা অবৈধতা, এগুলো নিয়ে ওনার মনের সংশয় দেখা যায়। সেই সংশয়ের ফলশ্রুতি উনি সমাজের বিভিন্ন কাজ করতে করতে একসময় কংগ্রেসের সাথে দেখলেন এই কাজটিকে যদি আমি কংগ্রেসের দলের সাথে যুক্ত হই তাহলে সমগ্র ভারতবর্ষে এটাকে ছড়িয়ে দেওয়া যাবে। এই লক্ষ্যে উনি কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিলেন। কংগ্রেসের সাথে সম্ভবত উনি 1920 সালে যুক্ত হয়েছিলেন, অর্থাৎ 1920 যদি আমরা দেখি তৎকালীন সময় ওনার বয়স ছিল 41। আচ্ছা, 41 বছর বয়সে তিনি কংগ্রেসে যোগ দিলেন। তখন তো ভারতে ব্রিটিশ রাজ, তো সেই সময় কংগ্রেসের তো নানান বিষয় নিয়েই নানান লড়াই চলছে। তো তৎকালীন সেই ব্রিটিশ আমলেও দেখা যাচ্ছে সেখানেও সেই জাতপাতের ভারতবর্ষ, অর্থাৎ সেই তৎকালীন প্রেক্ষাপটেও দেখা যাচ্ছে যে ভারতবর্ষের যে এই যে জাতিভেদ প্রথা, এই যে মানুষে মানুষে, ওই রবীন্দ্রনাথ যার জন্য বারে বারে কবিতায় লিখেছিলেন যে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রাখিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। তা মানুষকে তো এত বোঝানো হয়েছে, তো সেই সময় এই যে অস্পৃশ্যতা বা যে সমস্ত বিষয়গুলো সমাজে ঘুণ ধরে আছে, আজও আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আজ 2024-এ দাঁড়িয়েও আমরা বিভিন্নভাবে ভারতবর্ষের যে চেহারাগুলো দেখি সেখানে আমাদের এখনো মানে অত্যন্ত ভয়াবহ বলে মনে হয়। তো সেইখানে তৎকালীন ব্রিটিশ আমি বলতে পারবো না, তখন তো আমরা পৃথিবীতে ছিলাম না, তো ব্রিটিশরা তো নিশ্চয়ই এতটা এই সমস্ত গোড়ামি, ধর্মীয় গোড়ামি, কুসংস্কার তাদের তো মনে হয় না কোনোদিন ছিল। কিন্তু এই ভারতবাসীরা স্বাধীনতার আগে নিজেদের মধ্যেই এত এরকম বিষয়গুলো কিভাবে উনি তখন কি করলেন? তারপরে পরবর্তী বিষয়টা আমাদের ভারতের প্রেক্ষাপটটা যদি লক্ষ্য করি, তার বহিরাগত আগমন ঘটেছে ভারতে বহুবার। এই প্রথমে আর্য আগমন ঘটার পরে হুন, শক, মোগল, পাঠান এরা যখন এলো, এদের আসার পরে যে ভারতের সাম্য অবস্থাটা, যখন গৌতম বুদ্ধের সাম্য বিশেষ করে শেষের দিকে এসছে বাংলার যে অবস্থান দাঁড়ালো, পাল রাজাদের পরবর্তী সময়ে একটি মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়েছিল, যখন সতীদাহ প্রথা, নরবলি, শুলে চড়ানো, এই যে জায়গাগুলো, এটা যখন ব্রিটিশ এলো, ব্রিটিশ আসার পরে কিছুটা হলেও আইন করে বদল ঘটানো শুরু করলো। সে 1803 সাল, 1829 সাল, 35 সালে এবং বিভিন্ন সালে কখনো সতীদাহ প্রথা, কখনো বা সর্বশিক্ষার অধিকার, এগুলো দিয়েছেন। কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটি সমস্যা দেখা গেছে সবসময়, কারণ আইনি প্রসেস তৈরি করা আর সেটাকে প্রয়োগ করা একটু হলেও সমস্যা হয়। সেই সমস্যা দিকগুলোতে চিন্তা করে ব্রিটিশরা তখন চাইলেন এদের কিছু হলেও ইংরেজি শিক্ষা বা শিক্ষা দিতে সবার কাছে। এই যে সর্বশিক্ষার অভিযানটা যখন ব্রিটিশ চালালো, তখন দেখা গেছে যে ব্রাহ্মণ্যবাদের যে একটি চরম প্রভাব, সেই প্রভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। যদি আমরা দেখি যে
সংস্কৃত কলেজে 1855 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রিন্সিপাল, তখনও সেখানে বৌদ্ধ পর্যন্ত প্রবেশাধিকার ছিল, কিন্তু এরপরে নিম্নবর্ণীয় বা অস্পৃশ্যদের একেবারেই সেখানে ঢোকার অনুমতি ছিল না, এবং সেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও সাম্যের জায়গাটা নিয়ে আসতে পারেননি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেরিয়ার রামস্বামী প্রথমেই বুঝলেন যে সমাজটাকে যদি সাম্যের জায়গায় নিয়ে আসতে হয় তাহলে ব্রাহ্মণ্যবাদ নির্মূল করা প্রয়োজন। এই ব্রাহ্মণ্যবাদের নির্মূল করার জন্য তিনি দেখলেন গান্ধী অস্পৃশ্যতা লোপ করার জন্য এগিয়েছেন, বা কংগ্রেসের পার্টির সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে এই কথাগুলো বলছেন। কিন্তু তিনি সিস্টেম, এই যে বর্ণ প্রথা, এই বিভাজনটা গান্ধী কখনো নির্মূল করতে চাননি। সেই লক্ষ্যেই কংগ্রেসকে ত্যাগ করে উনি জাস্টিস পার্টিতে পরে এলেন। কিন্তু প্রথমে হচ্ছে যে মানে তার মানে বলতে চাইছেন মহাত্মা গান্ধীও চেয়েছেন অস্পৃশ্যতা থেকে যাক না, অস্পৃশ্যতা উনি বিলোপ করতে চেয়েছেন, কিন্তু কাস্টিজম সিস্টেমটাকে উনি রাখতে চেয়েছেন। হ্যাঁ, কাস্টিজম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সিস্টেমটাকে উনি বিলোপ করতে চাননি কখনো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার একটা খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগতেই পারে যে 1920 সালে যিনি কংগ্রেসে যোগ দিলেন এবং তারপরেই খুব দেখা গেছে খুব দ্রুত উত্থান এবং রাজ্য কংগ্রেসের সভাপতিও হয়ে গেলেন। তার মানে ওনার মধ্যে ওনার চিন্তা ভাবনা নিশ্চয়ই কংগ্রেসের কাছে খুব আকর্ষণীয় বলেই মনে হয়েছিল। অবশ্যই, যেহেতু গান্ধী তো অস্পৃশ্যতা লোপ করার একটি বিলোপ করবে এটা বিষয়টা নিয়ে উনি আন্দোলনটা করছিলেন। এবং সেটা যদি আমরা তৎকালীন সময় দেখি, যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয় বাংলায়, তৎকালীন সময় গুরুচাঁদের সাথে স্বদেশী আন্দোলনের জন্য চিঠি পাঠিয়েছিলেন চিত্তরঞ্জন দাসকে দিয়ে। সেই অবস্থাতেও গুরুচাঁদ ঠাকুর ওটা প্রত্যাখ্যান করেছিলেন। এটা বিষয় তৎকালীন সময় এরা ছিল স্বদেশী আন্দোলন আর তাদের ছিল আত্মমর্যাদার আন্দোলন। এই যে দুটো জায়গাটা আমাদের লক্ষ্য করার বিষয়, যে এই বর্ণ বৈষম্যের ফলে অস্পৃশ্য বা ঘৃণিত যে মানুষগুলো এক জায়গায় দাঁড়িয়ে খেতে পারতেন না, তাদের ছিল তখন আত্মমর্যাদার আন্দোলন, আত্মমর্যাদা রক্ষা, আর এদের ছিল স্বদেশ ব্রিটিশ তাড়ানোর লক্ষ্য। এই যে দুটো জায়গা একটা ঐক্যবদ্ধ হতে পারেনি সমাজ কখনো। বুঝতে পেরেছি। তার মানে এদের যেমন ব্রিটিশ তাড়ানো লক্ষ্য ছিল, কিন্তু তারা দেখছে যে আরে ব্রিটিশ গেলে কি হবে, আমার ঘরেই তো আবার শত্রু থেকে যাচ্ছে, অর্থাৎ যারা আমাদেরকে সবসময় নিচের দিকে ঠেলে দেবে, তা যার কুপ্রথা আজও করছি। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা যদি আমরা রবিবার দেখি, বিবাহ পাত্র পাত্রিকের বিষয়ে অবশ্যই আমরা দেখতে পাই যে সত্যি সত্যি সেখানে বর্ণ বৈষম্যের কত তীব্র জ্বালা বা প্রভাব। সেক্ষেত্রে এখন ঘটনা হলো যে উনি তো 1920 থেকে 25 এই 5 বছর বোধহয় কংগ্রেসের দায়িত্ব পালন করেছিলেন। আচ্ছা, পরবর্তীকালে তো কংগ্রেসের সাথে মতানৈক্য হলো, মানে মতের একটা অমিল দেখা গেল, সেটা কার সঙ্গে? কংগ্রেসের, যেহেতু এই সময় গুরুকুলম বলে একটি প্রতিষ্ঠান ছিল যেটা বৈদিক ধারায় শিক্ষা দেওয়া হতো, এখানে ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্যদের পড়ালেখা হতো না। কিছু কিছু অল্প সংখ্যক নিম্নবর্ণীয় ছিল, কিন্তু তারা অস্পৃশ্য নয়। বর্ণভাগেরও একটা বিষয় ছিল যে অস্পৃশ্যদের একেবারেই লেখাপড়ার থেকে বঞ্চিত করা হতো। কিন্তু সেখানে গুরুগৃহে যখন থাকতো গুরুকুলামের, ওখানে কংগ্রেস টাকা দিত প্রতি বছর, এবং ওখানকার ধনবান যে মানুষগুলো তারাও সেখানে অর্থ দিতেন। অথচ খরচ হতো সে অর্থগুলো একচেটিয়াভাবে ব্রাহ্মণদের শিক্ষার উন্নতির জন্য। এটা উনি মেনে নিতে পারলেন না। যে উনি যখন এই বিষয়টাকে নিয়ে কথা বললেন, তখন গান্ধীজি ওনাকে বললেন মীমাংসা করে নিতে, কিন্তু গান্ধী এই বর্ণ প্রথার বাইরে আর যেতে পারলেন না বলে উনি কংগ্রেসকে ত্যাগ করলেন। পরবর্তীতে উনি জাস্টিস পার্টির সাথে যুক্ত হয়ে, যে 1937 সালে জাস্টিস পার্টি একেবারে বিলতে ছিল, জাস্টিস পার্টি নাম ছিল। তাহলে পরবর্তীকালে ডিএমকে উনি সংগঠিত করলেন, দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম ডিএমকে ওনার হাত ধরে এটা তৈরি হলো। আচ্ছা, তাহলে সেই ডিএমকে তৈরি হলো এবং আস্তে আস্তে, আর বর্তমানে যখন আমরা এই ডিএমকে হওয়ার পরে তিনি আরো নিশ্চয়ই স্বাধীনভাবে ওনার কাজ একেবারেই স্বাধীনভাবে ছিলেন উনি, এবং উনি এই বিভিন্ন সময় আন্দোলন করার জন্য কারাবরণ করেছেন পরপর 3 বার। কোনো সময় মন্দিরের পাশ দিয়ে যাওয়ার একটি বিষয় ছিল না, সেই ক্ষেত্রে ব্রিটিশ রানী তিনিও সেটাকে সমাধান করে সে মন্দিরের পাশ দিয়ে সকলের যাওয়ার অধিকার দিয়েছিলেন। এবং পরবর্তীতে উনি আন্দোলন করেছিলেন মন্দিরে ঢোকার আন্দোলন, এবং এই যে মন্দিরে ঢুকতে দেবে না সেই বিষয়টাও অত্যন্ত জঘন্য অবস্থায় ছিল। একজন উকিল, তাকেও শ্রী মাধবন, তাকেও যে মন্দিরের পাশ দিয়ে যখন ঢুকছেন, উনি যেহেতু অস্পৃশ্য সমাজের মানুষ ছিলেন,
তাই তাকে সেই বাধা দেওয়া হয়েছিল এবং ঢিল ছুঁড়েছিল, থুতু ছিটিয়েছিল। সেই থুতু ঢিল ছেঁড়া থেকে ওনার মনে যে প্রতিক্রিয়া হলো, পরবর্তীতে রামস্বামী সেটার সাথে যুক্ত হয়ে উনি দায়িত্ব নিয়ে যখন আন্দোলন করলেন, সেই আন্দোলনে উনি সফলতা অর্জন করলেন। এভাবেই আস্তে আস্তে সমাজটাকে পরিবর্তন করার লক্ষ্যে উনি এগিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে পেরিয়ার রামস্বামী তার সারাটা জীবনেই বেশিরভাগ সময়ই তাকে কাটাতে হয়েছে সমাজের এই যে বর্ণ বৈষম্য, একেবারে কুপ্রথা ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে। তো এই জায়গাগুলো তৎকালীন সমাজ জীবনে যে ব্রাহ্মণ্যবাদী শক্তি বা যারা সমাজে জাত বিভাজনের পক্ষে, কারণ নিজের স্বার্থেই তাদের এই জাতিগত ব্যাপারটা রাখতে হতো, তা সেই তাদের কাছ থেকে কি ধরনের আঘাত এসেছিল? উনি যখন ব্রাহ্মণদের কাছ থেকে উনি বুঝলেন যে এই ব্রাহ্মণরা আমাদের শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, আমাদের সামাজিক মর্যাদা থেকে পিছিয়ে রাখছে, উনি তারপর সেই নিজের মাতৃভাষাকে নিয়ে সমাজের বুকে আন্দোলন তৈরি করে তুললেন। যেমন তারা স্বাভাবিকভাবে যখন তারা হিন্দি ভাষাকে চাপাতে চাইল, দক্ষিণ ভারতে আজও কিন্তু হিন্দির প্রভাব তেমনটা নেই, উনি হিন্দি ভাষাকে প্রত্যাখ্যান করে নিজের যে আঞ্চলিক ভাষা সেটাকে নিয়েই মানুষের মধ্যে সভা করতে শুরু করলেন। তাদের বোঝাতে সক্ষম হলেন যে না, আমরা আমাদের মাতৃভাষায় মানুষের মধ্যে কথা বলবো, সাবলীলভাবে তাদের সেই জায়গাগুলোকে বোঝাবো। এবং উনি বললেন যে যদি কখনো আমাদের সাথে শূদ্র বলে বা অস্পৃশ্য বলে তারা তিরস্কার করে, তাহলে সেই ব্রাহ্মণকে তখনই মুখের উপর জবাব দেবে যে তুমি বেজন্মা। কারণ শূদ্রের একটা প্রতিবাদ স্বরূপ উনি শব্দ বের করলেন যে সেটা হবে বেজন্মা শব্দ। এভাবে উনি ব্রাহ্মণদের সাথে সবসময়ই একটি স্বতন্ত্রভাবে চললেন এবং উনি দেখলেন যে এই সমাজ ব্যবস্থাকে যদি পরিবর্তন ঘটাতে হয় তাহলে প্রথমেই দরকার আত্মমর্যাদার অভিযান। উনি ফলশ্রুতি তখন রাশিয়া, আমেরিকা বা বিভিন্ন জায়গায় উনি বিদেশ ঘুরলেন। তখন আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকরের যে দর্শনটাকে উনি নিলেন, বুঝলেন যে তিনি কি বললেন। যখন 1946 সালের গণ যে পরিষদে যে গেলেন, তখন আম্বেদকরকে পশ্চিম ভারত থেকে একেবারেই বন্ধ করে দিয়েছিল। উনি যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলার ক্ষেত্রে ওনাকে সেখানে পাঠালেন। সেই ক্ষেত্রে ডিএমকে বা ওনাদের ওখান থেকে কোনো লোকেই যেতে পারেনি, তবু আম্বেদকরকে উনি ধন্যবাদ জানিয়ে চিঠি লিখলেন যে না, সেখানে অন্তত আমাদের এই বহুজন সমাজের প্রতিনিধি হিসাবে বা দলিত অস্পৃশ্য সমাজের প্রতিনিধি হিসেবে ডক্টর বি আর আম্বেদকর কথা বলবেন বা তাদের স্বার্থ সুরক্ষিত করবেন। বি আর আম্বেদকর তো আমাদের সংবিধান রচয়িতা। তো সেক্ষেত্রে বি আর আম্বেদকরের সঙ্গে ওনার একটা যোগাযোগ ছিল। তা সেক্ষেত্রে এই যে আমরা বর্তমানেও যে দেখছি এই যে জাতি ভেদাভেদ যে প্রথাটা এবং এই জায়গাগুলো এতদিনেও, যেখানে ওনার মতো মানুষ এত চেষ্টা করে গেছেন, পরবর্তীকালে ডিএমকে আরও বর্ধিষ্ণু হয়েছে, আকারে প্রকারে বেড়েছে, তো আজও কি তামিলনাড়ুর ব্যাপারটা ঠিক সেরকমই আছে না? তামিলনাড়ুর বিষয়টা বর্তমান সময় উনি যেটা চেয়েছিলেন বর্তমান সময় একটু হলেও প্রেক্ষাপট চেঞ্জ করেছেন। উনি সমতার নিরিখে যে আন্দোলনটি করেছিলেন সেই জায়গাটিকে বর্তমান সময়ে এরা ধরুন পুরোহিতদের ক্ষেত্রে এরা সার্বিকভাবে সবাইকেই সমান অধিকার দিচ্ছে। এই যে পুরোহিত তন্ত্রটা যেটা বর্জন করতে চেয়েছিলেন বা প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন, সে জায়গাটাই এখন সবাইকে পুরোহিতের যে জায়গাটার প্রতারণার সিস্টেমটাকে বলবৎ রেখেছে। এই পার্থক্যটা আমার যেটা স্টাডি করে মনে হয়েছে যে পেরিয়ার রামস্বামী যেটা চেয়েছিলেন বর্তমান সময়ে সেটাকে একটু বাঁকা পথে নিচ্ছে। আর কথা শুনে তো যেটা বোঝাই যাচ্ছে যে তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না। একেবারেই না। কিরকম ব্যাপার ছিল তার ঈশ্বর দর্শন? যেমন দক্ষিণ ভারতে, উত্তর ভারত যখন ব্রাহ্মণ্যতন্ত্রের শিকার বা রাম কৃষ্ণ এদের নিয়ে মাতামাতি করছে সীতাকে নিয়ে, সেই সময় অন্তত উনি রাম সীতার পরিবর্তে রাবণকে নিয়ে উনি বিভিন্ন অনুষ্ঠান বা রাবণের সাথে উনি সেই যে সখ্যতা সেটাকে দেখালেন যে আমাদের আর্যদের দেবতা কৃষ্ণ, রাম বা সীতা, তেমন আমরা যে মূল ভারতবাসী বা অনার্য, এদের জন্য রাবণ হবে আমাদের প্রধান ব্যক্তি বা রাজা। সেই নিয়ে উনি একদিন একটি মজার, এই বিষয়টা ঘটনা আছে, খুব মজার বিষয়। ওনার এক আত্মীয়ের বিয়ে হবে, বিয়ে উপলক্ষে উনি
যাচ্ছেন একটি ট্রাক, খোলা ট্রাকের চতুর্দিকে রাম, সীতা বা এই যে পাথরের যে মূর্তিগুলো এগুলো উনি রাখলেন, লক্ষ্মী, সরস্বতী বা আরো যা শিবলিঙ্গ, শিব, এদের রাখলেন আর উনি মাঝখানে রইলেন। বিয়ের যাচ্ছে, আস্তে 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 ট্রাক চলছে, হাজার হাজার লোক রাস্তার দুই দিকে দাঁড়িয়ে, তাদেরকে শুধু সাহস দেওয়ার জন্য যে দেখো এই যে পাথরের মূর্তি বা এই যে বিভিন্নভাবে রংচং করে যেগুলো তৈরি করা হয়েছে এদের বাস্তবে কোনো ক্ষমতা নেই। উনি এক হাতে জুতো নিলেন আর এক হাতে নিলেন ঝাঁটা, জুতো আর ঝাঁটা পেটা করে এদেরকে শায়েস্তা করলেন, বলছে দেখো সব দেখো যে আমাকে এরা কেউ কিছু করতে পারছে না, মানে আমি যেমন তেমনই আছি। সত্যি সত্যি উনি দীর্ঘজীবী ছিলেন, অর্থাৎ ৭৯-তে জন্মেছেন, ১৯৭৩ সাল পর্যন্ত ৯৫ বছর সুস্থ শরীরে বেঁচেছেন। কোনোদিনই উনি ভগবানকেও যেমন মানতেন না, ডাক্তারও বোধহয় খুব কমই দেখাতেন, ডাক্তারি ব্যবস্থাটা উনি খুবই কমই নিতেন, সামান্য বাড়িতে বসে যেটুকু পারতেন ওই কবিরাজি বা ভেষজ চিকিৎসা উনি নিতেন। এটাই ওনার কোনো এক সময় আমাশা হয়েছিল, সে আমাশার ক্ষেত্রে উনি তাই করেছিলেন, ডাক্তারকে উনি দেখাননি। একদিন ডাক্তার তাও বলেছিল, এক বন্ধু ডাক্তার, যে তোমার একটা আপেল খাওয়া দরকার। এত বড় ধনবান ব্যক্তি ছিলেন, বোধহয় সারা ভারতের মধ্যে ওনার মতো এত বড় দানবীর কেউ ছিলেন না। ওনার সেই কোটি টাকার সম্পদ সবই দিয়ে দিয়েছেন সমাজকে। একজন সংসারী হয়েও তিনি সমাজকে কীভাবে দান করতে পারেন এটা বোধহয় ভারতের ইতিহাসে পেরিয়ার রামস্বামী এক আলোকিত ব্যক্তি, অথচ এখনও এভাবে অনালোকিত পড়ে আছে। এটা আমাদের জাতির লজ্জা, ভারতবর্ষের লজ্জা। তা পেরিয়ার, তার মানে কি পেরিয়ার রামস্বামীর যে ধরুন জন্মদিন, এটা কি তামিলনাড়ু সরকার কখনো ছুটি ঘোষণা করেছে? এখনো ছুটি, তখন থেকেই ওনার ছুটি, ওনার জীবিত থাকতেই সেই ওনাকে বিভিন্নভাবে, এবং শুধু নয় দক্ষিণ এশিয়ার, ওনাকে দক্ষিণ এশিয়ার ইউনেস্কো থেকে ওনাকে দিয়েছে, সক্রেটিস বলা হয়। আচ্ছা, দক্ষিণ এশিয়ার সক্রেটিস হিসেবে ওনাকে মানপত্র দিয়েছে ইউনেস্কো। তাহলে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে উনি তার মানে চলে গেলেন ওই ১৯৭৪-৭৩-এর ২৪শে ডিসেম্বর। তা পরবর্তীকালে এই যে উনি যেভাবে যে চিন্তা ভাবনা নিয়ে আপনার ডিএমকে প্রতিষ্ঠা করেছিলেন, তা সেই ডিএমকে পরবর্তীকালে ওনার যে চিন্তা ভাবনা বা উনি যে দল ছেড়ে এক সময় বেরিয়েও এসেছিলেন, তা পরবর্তীকালে তো দেখা যায় যে আবার কোনো সময় তার চিন্তা ভাবনায় যে গঠিত দল, আবার যে দল ছেড়ে জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এলেন, তাদের মধ্যে মাঝে মাঝে তো আবার এখন মতের মিলও দেখা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে তাদের নিজেদের অ্যানালাইসিস বা বুঝে না ওঠার জন্য, অথবা কৌশল, বিভিন্ন কারণেই হতে পারে। সে জায়গাটা আমরা তো আমাদের এই জায়গার রাজনৈতিক প্রেক্ষাপট, ওদের রাজনৈতিক প্রেক্ষাপটে একটু হলেও স্বতন্ত্র রয়েছে। আর আরেকটা জিনিস যে তখনকার উনি যখন রাজনীতি করেছেন যেই সময়ের প্রেক্ষাপটে বা যখন থেকে, তখন বোধহয় এত কৌশল ছিল না। সে সময় তো মানুষ অনেকটাই সহজ সরল সাদামাটা, মানে প্রাপ্তির যোগ ছিল, আত্মমর্যাদার। এখন তো প্রাপ্তির যোগ অনেক বেশি, সময়টাও একটু পাল্টেছে, সেক্ষেত্রে তো বটেই কিছু পরিবর্তন ঘটেছেই। তা উনি যে পেরিয়ার রামস্বামী, উনি কিরকম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে ওবিসি অর্থাৎ শূদ্র সমাজেই একটি জন্মেছিলেন। তবু পরিবারটি ছিলেন বৈষ্ণবীয় ঘরানার, কারণ ওনাদের নাম দেখলেই আমরা বুঝি। ওনার নাম পেরিয়ার রামস্বামী, ওনার দাদার নাম, দুই ভাই ছিলেন, ওনার দাদার নাম কৃষ্ণস্বামী। কৃষ্ণ এবং রামের সাথে যুক্ত করে ওনার বাবা মা নাম রেখেছিলেন, সেদিক থেকে একটি বৈষ্ণবীয় ঘরানার পরিবার ছিলেন। কিন্তু বাবার সাথে এই মতানৈক্য বা এরা যে বাস্তবিক ক্ষেত্রেই কিছু মানুষের কল্যাণ করে না, এই ক্ষেত্রে বাবার সাথে এটা মতানৈক্য ছিল ছোট শিশু বা ছোটবেলা থেকেই। পরবর্তীতে উনি সমাজে আন্দোলনের প্রেক্ষাপট, ওনার সামাজিক ক্রিয়াকর্ম দেখে মৃত্যুর আগে ওনার বাবা বেঙ্কট নায়িকার বলেছিলেন যে তুমি তোমার এই আদর্শ নিয়ে মানুষের কল্যাণ করো, তোমাকে আশীর্বাদ করলাম। মৃত্যুর সময় ওনাকে সেই আশীর্বাদ বলতে যদি কিছু হয়, বাবার সন্তানের মাথায় হাত রেখে সেগুলো করে গিয়েছিলেন। শেষে আর বাবা সেই মতানৈক্য করেননি। আর এই যে পেরিয়ার রামস্বামীর যে ব্যাপারটা, যেমন তামিলনাড়ুতে তো ছুটিও দেওয়া হয় বা সবকিছু সেখানে করা হয়, তো মানে তামিলনাড়ুর মানুষের কাছে ওনার একটা ভাবমূর্তি অবশ্যই এখনো আছে। এবং আজকে উনি চলে যাওয়া, সেটাও তো অনেকদিন, প্রায় বছর 50 হতে চলল।
সুতরাং চলে যাওয়ার 50 বছর হতে চললো, সেখানেও তাকে আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণে রেখেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আজকের ভাবনায় আজকে যে বিষয়টা তুলে আনার চেষ্টা করলাম আপনার মতো মানুষকে অতিথি হিসেবে পেয়ে, যে হরষিত সরকার, যে আপনি এই যে পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক জগতের ব্যক্তিরা তো জানবেনই, বা যারা এই সমস্ত নিয়ে কালচার করেন তারা জানবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যেও অন্তত আমরা আজকের ভাবনার মধ্য দিয়ে আজকে তার জন্মদিনে আপনি যে মূল্যবান কথাগুলো বললেন, অন্তত পেরিয়ার রামস্বামী সম্পর্কে যারা একেবারেই জানতেন না তাদের কাছে অন্তত একটা বিশেষ, কারণ অনেকে ব্যাপার প্রাপ্তি ঘটলো, কারণ ডিএমকে নামটা সকলেই জানেন, কিন্তু ডিএমকে এর প্রতিষ্ঠাতা কি এটা অনেকেই জানেন না, বা চিন্তা ভাবনা, তামিলনাড়ুর সেখানকার সমাজ জীবন, সেখানে তামিলনাড়ুতেও যে এতটা জাতপাতের বিভাজন, সেটাও হয়তো অনেকে এই যে পরিষ্কার হচ্ছে ব্যাপারগুলো। তা যাই হোক, এবার আপনি তো নিজে একটা সাপ্তাহিক পত্রিকা আসল কথা পরিচালনা প্রকাশ করেন, আপনি সাহিত্য জগতেও যুক্ত, তো আপনি আসল কথায় কি পেরিয়ার রামস্বামীকে নিয়ে একটু লেখালেখি নিশ্চয়ই করেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা একটা মনীষী সংখ্যা করেছিলাম, মনীষী সংখ্যার মধ্যে ওনার সম্পর্ক, ওনার জীবনী থেকে শুরু করে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এবং রয়েছে। গত 2023 সালে মনীষী সংখ্যা করেছিলাম। মনীষী সংখ্যা একটা সুখের খবর যে আমি খুব সংখ্যাগুলো খুব কম করি না, 2000-2500 সংখ্যা হয়, অলরেডি বোধহয় সবই মানুষের হাতে পৌঁছে গেছে, তার একটি আলাদা প্রভাব পড়ছেও সমাজে। তাহলে পেরিয়ার রামস্বামী আস্তে আস্তে বাংলার মানুষের কাছেও পরিচিত হচ্ছে। তো সুতরাং পেরিয়ার রামস্বামীর এই যে জীবন দর্শন, এটা তো অবশ্যই একটা শিক্ষণীয় একটা দিক, এবং সত্যিই তো এই যে ভারতবর্ষের এই জাতপাত ভিত্তিক সমাজ, নজরুল লিখেছিলেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেড়ের হাতের নয় তো মোয়া, হুকর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা, এক জাতিকে 100 খান। তা নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছিলেন প্রতিবাদে, যার জন্য এই যে এই ধরনের মনীষী যারা, পেরিয়ার রামস্বামী সম্বন্ধে আজকে আমরা যে জায়গাটা আনতে পারলাম, চেষ্টা করলাম আমরা, যে তার 145তম জন্মদিনে পেরিয়ার রামস্বামী সম্বন্ধে আপনাদের কাছে যতটুকু পারি আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম। এইখানেই বোধহয় আজকের ভাবনার বৈশিষ্ট্য। চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান বোধহয় এখানেই বেশি সফলতা পায়, যখন এই ধরনের ব্যক্তিত্বের কথাও ছড়িয়ে পড়ে, যেটা হয়তো অন্য কোনো চ্যানেলে নিয়ে ভাবনা চিন্তাই করে না। তো যাই হোক, আজকে আমি এর জন্য সত্যি হরষিত বাবুকে অত্যন্ত ধন্যবাদ, এবং তিনি যেভাবে আমাদের কাছে ব্যাপারগুলো বিশ্লেষণ করেছেন আপনারাও বুঝতে পেরেছেন, এবং আজকে হরষিত সরকারকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল